আগের ক্লাসে আমরা গ্র্যাচুইটি, লিভ স্যালারি আর পেনশন কমপ্লিট করেছিলাম। সঙ্গে আমাদের রিট্রেঞ্চমেন্ট কম্পেনসেশন আর ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট স্কিম ওটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমরা মোটামুটি রিটায়ারমেন্ট বেনিফিট যা কিছু ছিল একটা এমপ্লয়ির সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এক্সেপ্ট আমাদের প্রভিডেন্ট ফান্ডটা করা হয়নি। প্রভিডেন্ট ফান্ডের ছোটো ক্যালকুলেশন আছে, যখন আমরা কমপ্লিট অঙ্ক করবো তখন ওখানে হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা অ্যালোয়েন্স পার্টে করব। অ্যালোয়েন্স মানে হলো চাকরি করাকালীন একটা কর্মচারী সে বেসিক স্যালারির পাশাপাশি আরও কিছু অ্যালোয়েন্স পায়, মানে কিছু স্পেসিফিক পারপাসের জন্য কিছু স্পেসিফিক টাকা তাকে কোম্পানি থেকে অ্যালট করা হয়, সেটা স্পেসিফিক পারপাসের জন্য। ঠিক আছে, তো সেইগুলোকে বলা হয় অ্যালোয়েন্স। তো বিভিন্ন অ্যালোয়েন্স আছে, অ্যালোয়েন্সের মধ্যে অ্যালোয়েন্সের ট্রিটমেন্টগুলো আমাকে করতে হবে। তো আজকে এটা ক্রিটিক্যাল, একটা অ্যালোয়েন্স ক্রিটিক্যাল বলবো না, একটু জটিল টাইপের আর কি, সেটা হাউস রেন্ট অ্যালোয়েন্স। ঠিক আছে, তো হেডিং করো হাউস রেন্ট অ্যালোয়েন্স। হাউস রেন্ট অ্যালোয়েন্সেস। ঠিক আছে, তো এরও ট্যাক্স ইমপ্লিকেশান আছে। ঠিক আছে, তো লেখো হাউস রেন্ট অ্যালোয়েন্স রিসিভড। হ্যাঁ, হাউস রেন্ট অ্যালোয়েন্স রিসিভড, আউটার কলামে হবে স্টার, লেস exemption under section 10 bracket 13A 1013A less exemption under section 1013A পাশে লিখে দাও ব্র্যাকেটে লোয়ার অফ দ্য ফলোইং। লোয়ার অফ দ্য ফলোইং। ঠিক আছে, এক নম্বর তো সবাই জানো কি হবে, অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড। অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড, হ্যাঁ। নেক্সট rent paid minus 10% of salary. Rent paid minus 10% of salary. আর C 40% or 50% of salary. 40% or 50% of salary। ঠিক আছে, তিনটের মধ্যে যেটা ছোটো সেটা বাইরে চলে যাবে, আর উপরের ফিগারটা থেকে বাইরের যে ফিগারটা যাবে সেটা মাইনাস হয়ে যাবে। যে রেজাল্টটা আসবে সেটার নাম হবে ট্যাক্সেবল এইচআরএ বা হাউস রেন্ট অ্যালোয়েন্স। ঠিক আছে, এবার নিচে নোট কিছু লিখে রাখো। নোট, এখানে স্যালারি মানে কি, স্যালারি ইকুয়ালস টু বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন পার্সেন্টেজ অন টার্নওভার। বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন পার্সেন্টেজ অন টার্নওভার, মানে পার্সেন্টেজ বেসিসে যে কমিশনটা দেবে
সেটাই এখানে আসবে, এবং সে পার্সেন্টেজটাও টার্ন ওভারের ওপরে হতে হবে, ফিক্সড কমিশন আসবে না। 2 নম্বর নোট, দেখো আমরা সি অ্যাডজাস্টমেন্টে লিখেছি 40% or 50% অফ স্যালারি, 40% or 50% অফ স্যালারি। তাহলে 50% কোথায় কোথায় হবে? 50% ফর মেট্রো সিটি, 50% ফর মেট্রো সিটি। পাশে ব্র্যাকেটে লিখে রাখো কে ডি এম সি। কে ফর কলকাতা, ডি ফর দিল্লি, এম ফর মুম্বাই, সি ফর চেন্নাই। তার মানে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই হলে 50%, আর তার নিচে লিখে রাখো 40% ফর আদার সিটি। ঠিক আছে, 3 নম্বর নোট লিখে রাখো, if SSC lives in own house, lives in own house, then HRA will be fully taxable. HRA will be fully taxable. ঠিক আছে, চলো এটা বুঝিয়ে দিই একবারে। আমি কি বললাম, অ্যালাওয়েন্স কি হয়? কোনো স্পেসিফিক পারপাসের জন্য কোম্পানি থেকে তোমাকে দেওয়া হয়। এটা কম্পালসারি নয় যে তোমাকে সেই পারপাসটা ওই টাকা দিয়ে সলভ করতে হবে, এটাও হতে পারে তোমার তো সেই পারপাসটা হয়ই না। যেমন এক্সাম্পল দিচ্ছি, মনে করে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, নাম শুনেই বুঝতে পারছো হাউস রেন্ট অ্যালাওয়েন্স কী জন্য দেওয়া হয়? ঘর ভাড়া করে থাকার জন্য। ঘর ভাড়া করে থাকার জন্য হাউস রেন্ট অ্যালাওয়েন্স তোমাকে প্রোভাইড করা হয় কোম্পানি থেকে। তো এই হাউস রেন্ট অ্যালাওয়েন্সে কোম্পানিতে যারা চাকরি করে, কিছু কর্মচারী থাকে যাদের নিজস্ব বাড়ি আছে, আবার কিছু কর্মচারী আছে যাদের নিজস্ব বাড়ি নেই। তো কোম্পানি যখন হাউস রেন্ট অ্যালাওয়েন্স দেবে, এরকম নয় যে যার নিজস্ব বাড়ি আছে তাকে দেবে না, যার নিজস্ব বাড়ি নেই তাকে দেবে। কোম্পানি যখন হাউস রেন্ট অ্যালাওয়েন্স যখন প্রোভাইড করবে, তো সবাইকেই প্রোভাইড করবে, কারোর বাড়ি থাকুক চাই না থাকুক। এবার মনে করো আমি আর একজন ব্যক্তি, তারা দুজনে একটা কোম্পানি চাকরি করি, আমার নিজস্ব বাড়ি আছে, তার নিজস্ব বাড়ি নেই, কিন্তু যখন হাউস রেন্ট অ্যালাওয়েন্স যখন পাবো তখন দুজনেই তো পাবো, সেও পাবে আর আমিও পাবো। সে যখন হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাবে, তার তো নিজস্ব বাড়ি নেই, তার ক্ষেত্রে এই নিয়মটা পুরো অ্যাপ্লিকেবল হবে। আর আমি যখন হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাবো, আমাকে কী করতে হবে? আমি তো নিজের বাড়িতে থাকি, তাহলে নিজের বাড়িতে যেখানে থাকছি তার মানে আমাকে কোনো হাউস রেন্ট পে করতে হচ্ছে না, তখন আমার হাতে হাউস রেন্ট অ্যালাওয়েন্স যে টাকাটা পাবো সেটা পুরোটাই ট্যাক্সেবল হবে, যেটা নোট নাম্বার আমি সিতে লিখে দিয়েছি। ইফ SSC লিভস ইন ওন হাউস দেন HRA উইল বি ফুললি ট্যাক্সেবল। কারণ কোম্পানি থেকে আমাকে ঘর ভাড়া করে থাকার জন্য পয়সা দিচ্ছে, আমার নিজস্ব বাড়ি ঘর ধরে আছে, ঠিক আছে? তো এই জায়গায় দাঁড়িয়ে আমাকে তো ঘর ভাড়া পেমেন্ট করতে হচ্ছে না, তাহলে HRAটা ফুললি ট্যাক্সেবল। আর একজন যে এমপ্লয়ি ছিল তাকে তো ঘর ভাড়া করে থাকতে হয়, তার ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সে হাউস রেন্ট অ্যালাওয়েন্স রিসিভ করবে, সেখান থেকে 3টের মধ্যে যেটা ছোট সেটা ছাড় হবে। অ্যাকচুয়াল HRA রিসিভ, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, আর 40% অথবা 50% অফ স্যালারি। যদি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইতে ঘর ভাড়া করে থাকে তাহলে 50% অফ স্যালারি হবে, আর যদি আদার দেন কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইতে থাকে তাহলে 40% অফ স্যালারি হবে। কিন্তু নিজের বাড়িতে থাকলে কোনো ছাড় পাওয়া যাবে না। হয়তো এরকমও হলো, থাকে ঘর ভাড়া করে কিন্তু রেন্ট পেমেন্ট করে অন্যজন, এরকমও হতে পারে। আমি হাউস রেন্ট অ্যালাওয়েন্স কোম্পানি থেকে পেলাম,
আমি ঘর ভাড়া করেই থাকি, আমার নিজের বাড়ি নেই, ভাড়া করেই থাকি, কিন্তু রেন্টটা আমি পে করি না, রেন্টটা আমার বাবা পে করে দেয় প্রত্যেক মাসে, সেক্ষেত্রেও আমি ছাড় পাবো না। রেন্টটা পিওরলি আমাকেই পেমেন্ট করতে হবে। বোঝা গেল? একবার দেখে নাও পুরোটা প্রভিশনটা। সেকশনটা মনে রাখবে 10(13)A, ঠিক আছে? একবার রিড মেরে নাও পুরো প্রথম থেকে। চলো কোশ্চেন নাম্বার 20। চলো কোশ্চেন নাম্বার 20টা পড়ছি। কি বলছে? মিস্টার মোহিত হ্যাজ আ ফলোয়িং স্যালারি স্ট্রাকচার। বেসিক স্যালারি কত টাকা আছে? 5,000 টাকা পার মান্থ। ডিএ আছে 2,000 টাকা পার মান্থ, কিন্তু 40% ডাজ নট ফর্ম পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট। তার মানে 40% রিটায়ারমেন্ট বেনিফিটের পার্ট নয়। তো এইখানে যে ডিএ যে কথাটা বলা হচ্ছে, সেটা শুধুমাত্র রিটায়ারমেন্ট বেনিফিটটুকু পোর্শনটুকু নেবো, যেটা পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট নয়, সেই ডিএটা আমি স্যালারি ক্যালকুলেশনের সময় নেবো না, এটা মাথায় রাখবে। তাহলে এখানে 40% বলেছে ডাজ নট পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট, তাহলে পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট কত হবে? 60%। তাহলে যখন আমি ডিএ ক্যালকুলেশন এই স্যালারি ক্যালকুলেশন করবো, তখন ডিএর পুরো 100% নেবো না, 60% নেবো, এর মধ্যে মনে রাখবে। এইচআরে পাচ্ছে কত টাকা করে? 5,000 টাকা করে প্রত্যেক মাসে। রেন্ট পেড বাই এসএসসি ফর আ হাউস ইন, কোথায় বাড়িটা? কলকাতায়। রেন্ট পেড করেছে কত টাকা করে? 4,000 টাকা পার মান্থ। ফাইন ট্যাক্সেবল এইচআরে, তোমাকে ট্যাক্সেবল এইচআরে বের করতে হবে, ঠিক আছে? চলো অঙ্কটা করা যাক। কোশ্চেন নাম্বার কত? 20। কম্পিউটেশন অফ ট্যাক্সেবল এইচআরএ of Mr. Mohit for অ্যাসেসমেন্ট ইয়ার কত তোমাদের? 20-21। দুটো রুপিসের কালাম হবে, রুপিস। সবার প্রথমে কি লিখতে হয়? অ্যাকচুয়াল এইচআরএ রিসিপ্ট, তাই তো, বা এইচআরএ রিসিপ্ট। কত টাকা এইচআরএ পেয়েছিল? ও 5,000 টাকা করে প্রত্যেক মাসে। তাহলে 5,000 ইন্টু কবে যে চাকরিতে জয়েন করেছে কিছু বলে দেয়নি, তাহলে আমি ধরে নেবো 1 বছরেরই। তাহলে 5 × 12 60,000, আউটার কালামে যাবে 60,000 লেস এক্সেমশন আন্ডার সেকশন 10(13)A, ঠিক আছে? তিনটের মধ্যে যেটা ছোট। এতে কি হবে? অ্যাকচুয়াল এইচআরএ কত টাকা অ্যাকচুয়াল এইচআরএ পেয়েছে? 60,000। অ্যাকচুয়াল এইচআরএ রিসিভ 60,000। বিতে রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, ওকে? তাহলে রেন্ট পেড করেছে কত টাকা করে? 4,000 ইন্টু 12, মান্থলি রেন্ট 4,000 ছিল না? তাহলে 4,000 ইন্টু 12, এটা রেন্ট পেড মাইনাস, আমাকে এবার স্যালারিটা ক্যালকুলেট করতে হবে, তাই তো? তো ওখান থেকে 3-4 লাইন ছেড়ে দাও, ছেড়ে দিয়ে নোটে লেখো স্যালারি, নোটে লেখো স্যালারি। স্যালারির মধ্যে কি কি আসবে? কি কি বলেছিলাম? বেসিক, ডিএ আর কমিশন অন টার্নওভার,
বা পার্সেন্টেজ বেসিসে যে কমিশনটা থাকবে। তাহলে এখানে বেসিক স্যালারি আছে, কত টাকা বেসিক স্যালারি আছে? বেসিক স্যালারি 5,000 পার মান্থ। তাহলে 5,000 ইন্টু 12 কত হবে? 60,000। নেক্সট ডিএ, ডিএ কত টাকা বলেছিল? 2,000, কিন্তু আমি তো 2,000 তো পুরো নেবো না, 2,000-এর 60% ইন্টু 12, 2,000-এর 60% ইন্টু 12, 14,400, 14,400। তাহলে টোটাল কত আসবে? 74,400। তাহলে 74,400। চলো এখানে বসিয়ে দিই তাহলে অঙ্কের মধ্যে। 74,400-র উপরে 10%, কত আছে দেখো, ফাইনাল অ্যান্সারটা বলো। 40,560, 40,560। আর সিতে কি আছে? যেহেতু বাড়িটা কলকাতায় অবস্থিত, বাড়িটা কলকাতায় তো, তাহলে 50% অফ স্যালারি হবে। $50 অফ স্যালারি, তাহলে 74,400। তো 74,400 ইন্টু 50% কত হচ্ছে? 37,200। তাহলে তিনটের মধ্যে ছোট কোনটা হচ্ছে? 37,200। তাহলে বাইরে যাবে কত? 37,200। তাহলে ট্যাক্সেবল পোর্শন কত হবে? 60,000 থেকে 37,200 বাদ দিয়ে দাও, 22,800 ট্যাক্সেবল HR। ठीक है, লেখো অ্যালোয়েন্সেস। হ্যাঁ, ওই হাফ পাতার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, অ্যালোয়েন্সেস সেন্টার করে লেখো অ্যালোয়েন্সেস। ঠিক আছে, এই অ্যালোয়েন্স থেকে তিনটে হাত বের করবে। তিনটে হাত। প্রথম হাতে লেখো জেনারেল অ্যালোয়েন্সেস, জেনারেল অ্যালোয়েন্সেস সব বুঝিয়ে দিচ্ছি আমি, চিন্তা করতে হবে না। জেনারেল অ্যালোয়েন্সেস, তারপর লেখো অ্যালোয়েন্স আন্ডার সেকশন টেন 14 1, 10 ব্র্যাকেটে 14 ব্র্যাকেটে রোমান 1। ঠিক আছে, আর 3 নম্বরে লেখো অ্যালোয়েন্স আন্ডার সেকশন 10 14 2। ঠিক আছে, এর মানে কি? এর মানে হলো তিন রকম যে অ্যালোয়েন্স আছে। জেনারেল অ্যালোয়েন্স, জেনারেল অ্যালোয়েন্স মানে কিছু স্পেসিফিক জেনারেল অ্যালোয়েন্স আছে যে অ্যালোয়েন্সগুলো ফুললি ট্যাক্সেবল। জেনারেল অ্যালোয়েন্সগুলো কি হয়? ফুললি ট্যাক্সেবল, মানে যত টাকা পাবে তত টাকার উপরেই তোমাকে ট্যাক্স দিতে হবে, ফুললি ট্যাক্সেবল, কোনো ছাড় পাওয়া যাবে না। ঠিক আছে, নেক্সট হলো অ্যালোয়েন্স আন্ডার সেকশন 10 14 1।
1014 কি বলা আছে, অ্যালোয়েন্স তো পাবে কিন্তু ছাড়ও পাবে, কিন্তু যত টাকা তুমি অ্যাকচুয়াল খরচা করবে তত টাকাই তোমার ছাড় হবে। সাপোজ পেলে 500 টাকা, খরচা করলে 400 টাকা, তাহলে 500 টাকা ইনকাম হিসেবে আসবে আর 400 টাকা খরচা হিসেবে আসবে, 100 টাকার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে। আরেকটা আছে অ্যালোয়েন্স আন্ডার সেকশন 1014(2), যেখানে স্পেসিফিক কোনো খরচা বলে দেওয়া নেই, কিন্তু একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট থেকে বেঁধে দিয়েছে, তত টাকায় তুমি ছাড় পাবে, স্পেসিফিক অ্যামাউন্ট বেঁধে দেওয়া আছে। ঠিক আছে। তো 3 ধরনের অ্যালোয়েন্স হয়, একটা জেনারেল অ্যালোয়েন্সেস হয়, একটা অ্যালোয়েন্স আন্ডার সেকশন 1014(1) আর একটা অ্যালোয়েন্স আন্ডার সেকশন 1014(2). জেনারেল অ্যালোয়েন্স মানে ফুললি ট্যাক্সেবল, যা পাবে পুরোটাই ট্যাক্সেবল। 14(1) মানে হলো অ্যালায়েন্স তো পাচ্ছ, যত টাকা তুমি অ্যাকচুয়াল খরচা করবে তত টাকাই ট্যাক্সেবল। হয়তো যদি অ্যালায়েন্সের থেকে বেশি খরচা হয়ে যায় তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। যেমন মনে করো তুমি পেলে 500 টাকা, খরচা করে দিলে 700 টাকা, তাহলে 500 টাকা থেকে 700 টাকা তো আর মাইনাস হয় না, তখন 500 টাকা থেকে 500 টাকাই মাইনাস হয়ে যাবে, ট্যাক্সেবল ফিগার আসবে 0। ঠিক আছে। আরেকটা আছে অ্যালায়েন্স আন্ডার সেকশন 1014(2), যেখানে গভর্নমেন্ট থেকে স্পেসিফিক কিছু অ্যামাউন্ট বলে দিয়েছে তোমাকে, সেই অ্যামাউন্টগুলোই ছাড় পাবে, ওর বেশি পাবে না ওর কমও পাবে না, ওই অ্যামাউন্টটাই ছাড় পাবে তুমি। ঠিক আছে। এবার তাহলে অ্যালায়েন্সগুলোর নাম লিখি। তাহলে প্রথম হেডিং করো 1 নম্বর জেনারেল অ্যালায়েন্স। হ্যাঁ, 1 নম্বর করো জেনারেল অ্যালায়েন্সেস। জেনারেল অ্যালায়েন্স বলে একটা হেডিং করো, এটা পরপর নিচে নিচে লিখবো আমি। জেনারেল অ্যালায়েন্স, লেখো সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্স, সিটি কম্পেনসেটরি অ্যালায়েন্সেস। বিতে লেখো মেডিকেল অ্যালায়েন্সেস, মেডিকেল অ্যালায়েন্সেস। सीधे लिखो सर्वेंट अलाउंसेस, डी ते लिखो एंटरटेनमेंट अलाउंसेस, ई ते लिखो টিফিন অ্যালাউন্সেস। ঠিক আছে। ওকে, জেনারেল অ্যালাউন্সের মধ্যে পড়ে। তো এর মধ্যে একটা এক্সেপশনও আছে, হাউস রেন্ট অ্যালাউন্স। নর্মালি জেনারেল অ্যালাউন্সগুলো হয় ফুললি ট্যাক্সেবল, যা পাবে পুরোটাই ট্যাক্সেবল। তো এর মধ্যে হাউস রেন্ট অ্যালাউন্সও পড়ে, কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্সের জন্য আলাদা নিয়ম যেহেতু আছে, সেহেতু ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যদিও হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু জেনারেল অ্যালাউন্সের মধ্যেই পড়ে, কারণ হাউস রেন্ট অ্যালাউন্স যারা নিজের বাড়িতে থাকে তাদের ক্ষেত্রে ফুললি ট্যাক্সেবলই হয়, কিন্তু যারা বাড়ি ভাড়া করে নিয়ে থাকে তাদের জন্য সেকশন 1013 আছে। ঠিক আছে। নেক্সট 2 নম্বর, তাহলে জেনারেল অ্যালাউন্সের মধ্যে এগুলো পড়লো। নেক্সট অ্যালাউন্স আন্ডার সেকশন 1014(1), হেডিং করো একটা টেন 14(1). এখানে কি বলে দেওয়া আছে, যতটা তুমি অ্যাকচুয়াল এক্সপেন্সেস করবে ততটাই ছাড়, যতটা তুমি খরচা করবে। 1 নম্বর লেখো ট্রাভেল অ্যালাউন্স, বিতে লেখো ডেলি অ্যালাউন্স, ডেলি অ্যালাউন্সেস।
নেক্সট অ্যাসিস্ট্যান্ট অ্যালাউয়েন্স, নেক্সট ইউনিফর্ম অ্যালাউয়েন্স, কনভেন্স অ্যালাউয়েন্স, travel allowance, daily allowance, assistant allowance, uniform allowance, conveyance allowance, professional development allowance, professional development allowance. তো এই অ্যালাউয়েন্সগুলো কি হবে, যতটা তুমি খরচা করবে ততটাই ট্যাক্সেবল হবে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর অ্যালাউয়েন্স আন্ডার সেকশন টেন 14(2), অ্যালাউয়েন্স আন্ডার সেকশন 10(14)(2). 1 নম্বর চিলড্রেন এডুকেশন অ্যালাউয়েন্স, children education allowance. Next, children hostel allowance, C, transport allowance, D, truck drivers allowance, truck drivers allowance, E, tribal area allowance, TRIBAL, special compensatory allowance, special compensatory allowance, sorry, A B C D E, এটা F হবে। G, border area allowance, border area allowance। তো এই অ্যালাউয়েন্সগুলোতে গভর্নমেন্ট থেকে কিছু স্পেসিফিক নিয়ম করে দিয়েছে, সেগুলো আমরা যখন অঙ্ক করব আমরা শিখে নেবো যে কতটা করে ছাড় হয়ে যায়, ঠিক আছে। একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট। এই অ্যালাউয়েন্সের নামগুলো কিন্তু মনে রাখতে হবে, যারা পরীক্ষায় ডিরেক্ট নাম দিয়ে কোশ্চেন দেবে, ঠিক আছে। দেখে নাও একবার কোশ্চেন নাম্বার, বেজার কথা না, কোশ্চেন নাম্বার 31। হ্যাঁ, পার্টিকুলার 2 রুপিস, হাফ পাতা জুড়ে ঘর কেটে ফেলো। ইলাস্ট্রেশন 31। হ্যাঁ, মিস্টার চৌহান, ব্যাস আর কথা নেই, এবার অঙ্কটা পড়ো। বলছে মিস্টার চৌহান হ্যাজ দ্য ফলোয়িং স্যালারি স্ট্রাকচার। বেসিক স্যালারি দিয়েছে 5,000 পার মান্থ, ডিএ দিয়েছে 3,000 পার মান্থ, কিন্তু ডি এর মধ্যে বলেছে 60% ফ্রম পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট, ঠিক আছে। এন্টারটেনমেন্ট অ্যালাউয়েন্স বলেছে 1,000 টাকা পার মান্থ, এডুকেশন অ্যালাউয়েন্স বলে চিলড্রেন এডুকেশন অ্যালাউয়েন্স 500 টাকা পার মান্থ, হি হ্যাজ 3 চিলড্রেন। বোনাস বলেছে 10,000 টাকা পার অ্যানাম, ফিজ বলেছে 5,000 টাকা পার অ্যানাম, প্রফেশনাল ট্যাক্স অফ এমপ্লয়ি 2,000 টাকা ফর দ্য ইয়ার পেড বাই এমপ্লয়ার। তাহলে এই ট্যাক্সটা কার? কর্মচারীর ট্যাক্স, কিন্তু পেমেন্ট করছে কে?
মালিক। He has been provided a rent free accommodation in Mumbai. Compute taxable value of accommodation. এই অঙ্কটায় ট্যাক্সেবল ভ্যালু অফ অ্যাকোমোডেশন বের করতে বলেছে, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে তো এখনো তো ট্যাক্সেবল ভ্যালু অফ অ্যাকোমোডেশন শেখাইনি। আমি এই অঙ্কটার মধ্যে যতটুকুনি আজ অবধি শিখিয়েছি তার উপর বেশ করে অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যখন পারকুইজিট করব তখন এই রেন্ট ফি অ্যাকোমোডেশন তারপর প্রফেশনাল ট্যাক্সের এই ট্রিটমেন্টগুলো শিখবো। আজ অবধি যতটা করেছি আমরা তার উপর বেশ করে অঙ্কটা আমি করাচ্ছি, ঠিক আছে। চলো 31। এখন আপাতত কিছু লিখতে হবে, টোটালটা করে রাখো তুমি, যখন পুরো কমপ্লিট করিয়ে দেবো তখন এ করে দেবো। এখানে কী কী ছিল অঙ্কের মধ্যে? বেসিক স্যালারি ছিল ফুললি ট্যাক্সেবল 60,000 টাকা, ডিআরএস অ্যালাউন্স ছিল 3,000 করে প্রত্যেক মাসে 36,000 টাকা, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 1,000 টাকা করে 12,000 টাকা, চিলড্রেন এডুকেশনাল অ্যালাউন্স টোটাল 6,000 পেয়েছিল, যেখান থেকে দুটো বাচ্চার জন্য ছাড় হবে 100 টাকা করে প্রত্যেক মাসে, ম্যাক্সিমাম দুটো বাচ্চা 2,400 টাকা ছাড়, তাহলে 3,600 টাকা হচ্ছে ট্যাক্সেবল। বোনাস 10,000 টাকা, আর ফিস পেয়েছে 5,000 টাকা। আপাতত যতটুকুনি শিখেছি তার উপর বেস করে ইনকাম হচ্ছে 1,26,600। তবে এটা অ্যাকচুয়ালি ইনকাম নয়, এরপর আরও পারকুইজিট যোগ হয়, আরও অনেক ডিডাকশান হয়, তারপর হয়, কিন্তু আমি তো এখনও ওইগুলো শিখিনি, যার জন্য এই অবধি, ঠিক আছে। চলো চলো হেডিং করো একটা, রেন্ট ফি অ্যাকোমোডেশন। হ্যাঁ, রেন্ট ফি অ্যাকোমোডেশন, রেন্ট ফি অ্যাকোমোডেশন, ঠিক আছে। তো রেন্ট ফি অ্যাকোমোডেশন থেকে তুমি দুটো হাত বের করো। একটা লেখো গভর্নমেন্ট এমপ্লয়ি, আর একটা লেখো আদার্স এমপ্লয়ি। ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি যেটা আছে, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে লেখো ওখানে একটা ডাউন অ্যারো দিয়ে লেখো লাইসেন্স ফি। লাইসেন্স ফি FEE ফি, ঠিক আছে। যদি আদার এমপ্লয়ি হয় সেখান থেকে তোমাকে দুটো জিনিস দেখতে হয়। এক নম্বর লেখো অ্যাকোমোডেশন owned by employer, accommodation owned by employer। আর একটা জিনিস যদি হয় accommodation not owned by employer। ঠিক আছে, যদি অ্যাকোমোডেশন ওন্ড বাই এমপ্লয়ার হয় সেখান থেকে তিনটে হাত বের হয়। ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। তাহলে রেন্ট পে অ্যাকোমোডেশন ছিল, ওকে। রেন্ট পে অ্যাকোমোডেশন থেকে দুটো ভাগ ছিল, একটা হলো গভর্নমেন্ট এমপ্লয়ি আর একটা হলো আদার এমপ্লয়ি। ঠিক আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয় সেক্ষেত্রে লাইসেন্স ফি ট্যাক্সেবল হয়, লাইসেন্স ফি তোমাকে কোশ্চেনের মধ্যে দিয়ে দেবে। আদার এমপ্লয়ি যদি হয় সেখানে দেখতে হয় অ্যাকোমোডেশন ওন্ড বাই এমপ্লয়ার, মানে
যে জায়গায় তোমাকে থাকতে দিচ্ছে সেই জায়গাটা কি মালিকের নিজস্ব, আর অথবা অ্যাকোমোডেশন নট ওন্ড বাই এমপ্লয়ার। যদি ওন্ড বাই এমপ্লয়ার হয় সেক্ষেত্রে তিনটে হবে, হাত হবে। একটা হলো লেখো পপুলেশন, up to 10 lakhs, তারপরেরটা লেখো পপুলেশন $10 lakhs to 25 lakhs, আর লাস্টেরটা লেখো পপুলেশন more than 25 lakhs। যদি পপুলেশন আপ টু 10 লাখ অবধি হয় তাহলে 7.5% অফ স্যালারি। যদি পপুলেশন আপ টু 10 লাখ অবধি হয় তাহলে 7.5% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। 7.5% অফ স্যালারি। যদি পপুলেশন 10 লাখ টু 25 লাখস হয় তাহলে 10% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। আর যদি পপুলেশন 25 লাখের বেশি হয় তাহলে 15% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। ঠিক আছে। আর অ্যাকোমোডেশন যদি মালিকের নিজস্ব না হয় সেক্ষেত্রে দুটো জিনিস আমাকে দেখতে হয়। এক নাম্বার রেন্ট পেড, আর দু নাম্বার 15% অফ স্যালারি। এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা ট্যাক্সেবল হবে। 15% অফ স্যালারি। ফিফটিন পার্সেন্ট অফ স্যালারি। ওকে, হ্যাঁ। তাহলে কি দাঁড়ালো, রেন্ট পে অ্যাকোমোডেশন যদি দেয় তাহলে তোমাকে দেখতে হবে সবার প্রথমে গভর্নমেন্ট এমপ্লয়ি না আদার এমপ্লয়ি। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে লাইসেন্স ফি ট্যাক্সেবল হবে, লাইসেন্স ফি কোশ্চেনে দেওয়া থাকবে। যদি আদার এমপ্লয়ি হয় তাহলে দেখতে হবে অ্যাকোমোডেশন বা যে জায়গাটা থাকতে দিচ্ছে সেই জায়গাটা মালিকের নিজস্ব কিনা। যদি মালিকের নিজস্ব হয় মানে ওন্ড বাই এমপ্লয়ার, আর যদি মালিকের ভাড়া নেওয়া হয় তাহলে নট ওন্ড বাই এমপ্লয়ার। যদি মালিকের নিজস্ব হয় সেক্ষেত্রে দেখতে হবে পপুলেশনটা কত। পপুলেশন যদি 10, যে জায়গায় থাকতে দিয়েছে সেই জায়গার পপুলেশন যদি 10 লাখের মধ্যে হয় তাহলে 7.5% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। যদি 10 লাখ থেকে 25 লাখের মধ্যে হয় তাহলে 10% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। আর যদি পপুলেশন মোর দ্যান 25 লাখ হয়, 25 লাখের বেশি হয় তাহলে 25% অফ স্যালারি হবে, এই 15% অফ স্যালারি হবে। এটা গেল যদি বাড়িটা মালিকের নিজস্ব হয়। আর যদি বাড়িটা মালিকের নিজস্ব না হয়, যদি বাড়িটা মালিকের ভাড়া নেওয়া হয় তাহলে রেন্ট পেড আর 15% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট সেটা ট্যাক্সেবল হবে। প্রথম ক্ষেত্রে রেন্ট পেড আসবে না কারণ মালিকের নিজস্ব বাড়ি, দ্বিতীয় ক্ষেত্রে রেন্ট পেড আসে কারণ মালিকের ভাড়া নেওয়া বাড়ি। ঠিক আছে, দেখে নাও, একবার রিড করে নাও। চলো নোট লিখে নাও। এখানে স্যালারি মানে কি, এখানে স্যালারি মানে একটু অন্যরকম। স্যালারি মানে হলো বেসিক প্লাস ডিএ প্লাস all taxable allowance basic plus DA plus all taxable allowance plus bonus
প্লাস ফিজ প্লাস কমিশন। কমিশন মানে এখানে অল কমিশন সব, ঠিক আছে। প্লাস যদি কোনো গ্র্যাচুইটি পেয়ে থাকে, প্লাস যদি কোনো লিভ এনক্যাশমেন্ট পেয়ে থাকে, লিভ স্যালারি পেয়ে থাকে, সব কটা, ঠিক আছে। তার মানে এখানে কী কী আসবে? বেসিক, ডিএ, ঠিক আছে, অল ট্যাক্সেবল অ্যালোয়েন্স, বোনাস, ফিস, কমিশন, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, এভরিথিং সবই এখানে আসবে। আর ডিএ মানে এখানে কি? ডিএ যেটা ফর্মিং পার্ট অফ স্যালারি পোর্শনটুকু যেটা, ঠিক আছে। জেনে রাখো ইনকাম ট্যাক্সে স্যালারি ক্যালকুলেশনের সময় সমস্ত জায়গাতেই ডিএ পার্ট অফ স্যালারিটা নেওয়া হয়, এক্সেপ্ট গ্র্যাচুইটি, কভার, সেখানে যখন আমরা স্যালারি ক্যালকুলেশন করি সেখানে ফুল ডিএটা নেওয়া হয়, ঠিক আছে। তাহলে যখনই কোথাও স্যালারি ক্যালকুলেশন করতে হবে সেখানে ডিএ ফর্মিং পার্ট অফ স্যালারিটাই আমাকে নিতে হবে। শুধুমাত্র ব্যতিক্রম কোন জায়গাটা? গ্র্যাচুইটি ক্যালকুলেশনের সময়, তাও আবার গ্র্যাচুইটি কোনটা? যেটা কভার, কভারের সময় আমাকে কী নিতে হয়? ফুল ডিএটা নিতে হয়। ওকে, আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস লিখে রাখো, ইফ হ্যাঁ লিখে রাখো, লাইনটা বলছি, ইফ এনি ফার্নিচার provided by employer, যদি কোনো বাড়ির সাথে যদি কোনো ফার্নিচার যদি প্রোভাইড করে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হতে পারে? দুটো হাত বের করো ওখান থেকে, দুটো হাত বের করো। একটাতে লেখো ওন্ড বাই এমপ্লয়ার, আর একটাতে লেখো নট ওন্ড বাই এমপ্লয়ার। একটা হলো ওন্ড বাই এমপ্লয়ার আর নট ওন্ড বাই এমপ্লয়ার। যদি ওন্ড বাই এমপ্লয়ার হয় তাহলে 10% অফ অরিজিনাল কস্ট অফ ফার্নিচার, 10% অফ অরিজিনাল কস্ট অফ ফার্নিচার, এটা ট্যাক্সেবল হবে। 10% অফ অরিজিনাল কস্ট অফ ফার্নিচার, এটা ট্যাক্সেবল হবে। আর যদি নট ওন্ড বাই এমপ্লয়ার হয় তাহলে হায়ার চার্জেস অফ ফার্নিচার হবে। হায়ার চার্জেস অফ ফার্নিচার, ঠিক আছে। তাহলে দেখো যদি তোমাকে ফাঁকা বাড়ি দেয়, ফাঁকা বাড়ি, তাহলে সেক্ষেত্রে শুধু ওপরে ক্যালকুলেশনটুকুই হবে। আর যদি বাড়ির সাথে ফার্নিচারও দিয়ে দিল, ফার্নিচার মানে টিভি, ফ্রিজ, আলমারি সব, তখন তোমাকে দেখতে হবে যে ফার্নিচারটা মালিকের নিজস্ব কিনা। যদি ওন্ড বাই এমপ্লয়ার হয়, মালিকের নিজস্ব হয়, তাহলে 10% অফ অরিজিনাল কস্ট অফ ফার্নিচার ট্যাক্সেবল হবে। মনে রাখবে এখানে ল্যাঙ্গুয়েজটা কি ইউজ হচ্ছে? কস্ট, নট ডাব্লিউডিবি। ডাব্লিউডিবি কথা ইউজ হচ্ছে না, তোমাকে পরীক্ষায় কিন্তু ডাব্লিউডিবি আর কস্ট দুটোই দিয়ে দেবে, তো তোমাকে কস্টের ওপর 10% মারতে হবে। আর যদি ফার্নিচারটা মালিকের নিজস্ব না হয়, যদি ফার্নিচারটা ভাড়া নেওয়া হয়, তাহলে মালিক যত টাকা হায়ার চার্জেস পে করবে সেই টাকাটা ট্যাক্সেবল হবে, ঠিক আছে। তাহলে এই যে পুরো প্রভিশনটা যেটা আছে, এই পুরো প্রভিশনটাই কিন্তু অঙ্কের মধ্যে আসে। তো কাজে একবার ফার্স্ট টু লাস্ট গো থ্রু করে নাও, একটা অঙ্ক করবো তারপর ছুটি। চলো, বড় অঙ্ক আমি পাইনি, ছোট একটা অঙ্ক পেয়েছি, 80 নম্বর অঙ্ক। কারণ বড় অঙ্ক করাতে গেলে আরো পড়াতে হবে, তবে বড় অঙ্ক করা যাবে। 80 নম্বর অঙ্ক, চলো। বলছে মিস্টার রয় চৌধুরী
মিস্টার রয় চৌধুরী ইজ অ্যান এমপ্লয়ি অফ আ পাবলিক লিমিটেড কোম্পানি, মানে আদার দ্যান গভর্নমেন্ট। ঠিক আছে। হিজ স্যালারি ওয়াজ 50,000 পার অ্যানাম, বছরের স্যালারি কত? 50,000 টাকা। হি হ্যাজ গিভেন রেন্ট ফি ফার্নিশ অ্যাকোমোডেশন ইন কলকাতা, রেন্ট ফি ফার্নিশ অ্যাকোমোডেশন দিয়েছে। কোথায় বাড়িটা? কলকাতায়। ফর হুইচ কোম্পানি পেড মান্থলি রেন্ট 3,000 অনলি, এর জন্য কোম্পানি 3,000 টাকা করে রেন্ট পে করে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, কোম্পানি যখন রেন্ট পে করছে তার মানে বাড়িটা কোম্পানির নিজস্ব না ভাড়া নেওয়া? ভাড়া নেওয়া বাড়ি। হি হ্যাজ প্রোভাইডেড উইথ ফ্রি ইউজ অফ ফার্নিচার ফর হুইচ দ্য কোম্পানি পেড হায়ার চার্জেস, তাহলে ফার্নিচারটা কোম্পানি ভাড়া নিয়ে দিয়েছে 2,000 টাকা পার অ্যানাম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21? ঠিক আছে, চলো অঙ্কটা করি। ওকে, তাহলে উপরে হেডিং কি লিখবো? কম্পিউটেশন অফ ট্যাক্সেবল রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, দুটোর বুঝে গেলাম। ঠিক আছে, চলো তাহলে এখানে দেখো বাড়িও দিয়েছে আর ফার্নিচারও দিয়েছে। তো প্রথমে লেখো ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, আন্ডারলাইন করো। ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ওকে, এখানে কি বলেছিলাম? দুটোর মধ্যে যেটা ছোট সেটা ট্যাক্সেবল হবে, তার কারণ বাড়িটা ভাড়া নেওয়া। দেখো প্রথম কি জিনিস দেখবে, লোকটা গভর্নমেন্ট এমপ্লয়ি না প্রাইভেট এমপ্লয়ি। তো এইখানে লোকটা গভর্নমেন্ট না প্রাইভেট? ও তো প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, ও আদার দেন গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, তারপর দেখতে কি বলেছিলাম, বাড়িটা কোম্পানির নিজস্ব না ভাড়া নেওয়া? এখানে বাড়িটা কি কোম্পানির নিজস্ব না ভাড়া নেওয়া? ভাড়া নেওয়া। যদি ভাড়া নেওয়া বাড়ি হয় তাহলে কি হয়? 15 রেন্ট পেড আর 15% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট। ঠিক আছে, চলো তাহলে 1 নম্বর হবে রেন্ট পেড বাই এমপ্লয়ার। রেন্ট পেড বাই এমপ্লয়ার কত টাকা রেন্ট পে করেছে? 3,000 টাকা করে প্রত্যেক মাসে। তাহলে 3,000 ইন্টু 12, ইনার কলামে লিখবে কত টাকা? 36,000। আর বিতে কি হবে? 15% অফ স্যালারি। তাহলে তোমাকে এখান থেকে বের করতে হবে স্যালারি মানে। তো ওখান থেকে 2-3 লাইন ছেড়ে দিয়ে নোট। তো এখানে স্যালারিতে কি কি আসবে? আচ্ছা, এখানে এত কিছু করার দরকারই নেই, তার কারণ শুধু একটা স্যালারি তোমাকে বলে দিয়েছে, শুধু একটাই বলে দিয়েছে 50,000 টাকা। দেখো আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার নেই। তো যেহেতু একটা স্যালারি তোমাকে বলে দিয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি ওর মধ্যেই সব কিছু ঢোকানো আছে, তো আলাদা করে আমাকে স্যালারি ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে 15% অফ স্যালারি কত হবে? 50,000-এর ওপর 15%, 7,500। তাহলে দুটোর মধ্যে ছোট কোনটা? তাহলে বাইরে যাবে 7,500। বোঝা গেল? তাহলে এটা গেল শুধু বাড়িটার ভ্যালু, এটা গেল শুধু বাড়িটার। যেহেতু বাড়িটা ভাড়া নেওয়া ছিল সেহেতু রেন্ট পেড আর 15% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট সেটা ট্যাক্সেবল হবে। নেক্সট, ওর বাড়ির সাথে সাথে ওকে তারা ফার্নিচারও দিয়েছে। ঠিক আছে, তো লেখো ভ্যালু অফ ফার্নিচার। না, ওটা হেডিং করার দরকার নেই। ভ্যালু অফ ফার্নিচার। ওকে, তো ফার্নিচারটা নিজস্ব না ভাড়া নেওয়া? ফার্নিচারটা ভাড়া নেওয়া। তো যদি ভাড়া নেওয়া হয় তাহলে কি ট্যাক্সেবল হয়? যত টাকা হায়ার চার্জেস দিচ্ছে তত টাকা। তো এখানে কোম্পানি কত টাকা হায়ার চার্জেস দিচ্ছে? 2,000 টাকা। তাহলে ট্যাক্সেবল হবে একদম সরাসরি আউটার কলামে 2,000 টাকা।
আর যদি ফার্নিচারটা নিজস্ব হতো তাহলে অরিজিনাল কস্ট তার 10%। ঠিক আছে, তাহলে কত হলো? 7 আর 2 9,500। তাহলে এটা হবে ট্যাক্সেবল পার ভিজিট। ট্যাক্সেবল পার ভিজিট 9,500 টাকা। ঠিক আছে, একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। চলো যা যা করেছি আজকে রিক্যাপ করে নিচ্ছি একবার। হ্যাঁ, সবার প্রথম করেছিলাম হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস। হাউস রেন্ট অ্যালাওয়েন্স মানে বাড়ি ভাড়া করে থাকার জন্য পয়সা দিচ্ছে, যেখানে ট্যাক্স ট্রিটমেন্ট কী হয় 1013A সেকশন। ঠিক আছে, অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাওয়েন্স রিসিভ, ওখান থেকে তিনটের মধ্যে যেটা ছোট সেটা মাইনাস হবে। প্রথম মাইনাস কী হবে? অ্যাকচুয়াল HRA রিসিভ। 2 নম্বর রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। 3 নম্বর কী হবে? 40% অবলিক 50% অফ স্যালারি। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের ক্ষেত্রে 50%, বাকি কোনো জায়গায় যদি হয় সেখানে 40%। এখানে স্যালারি মানে কি? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন পার্সেন্টেজ অন টার্নওভার বা সেল। ফিক্সড যদি কোনো কমিশন বলে দেয় সেটা আমরা নেব না। আর ডি এর ক্ষেত্রে মনে রাখতে হবে ফর্মিং পার্ট অফ স্যালারি যেটা বলবে সেই পোর্শনটুকু আমাকে নিতে হবে, যেটা নট ফর্মিং পার্ট অফ স্যালারি যেটা হবে সেটা এখানে নেওয়া হবে না। নেক্সট আমরা অ্যালাওয়েন্সের মধ্যে অ্যালাওয়েন্সের কিছু করেছিলাম, যেমন কিছু কিছু অ্যালাওয়েন্স আছে জেনারেল অ্যালাওয়েন্স। জেনারেল অ্যালাওয়েন্সগুলো নর্মালি ফুললি ট্যাক্সেবল হয়, যার মধ্যে কী কী পড়বে? সিডি কম্পেনসেটরি অ্যালাওয়েন্স পড়বে, মেডিকেল অ্যালাওয়েন্স পড়বে, ইভেন অলসো ডিআরএস অ্যালাওয়েন্সও পড়বে। এখানে তো পুরো নাম দেওয়া নেই, কিন্তু এর মধ্যে বেসিক কয়েকটা জিনিস দেওয়া আছে, এর মধ্যে ডিআরএস অ্যালাওয়েন্সও পড়বে। ঠিক আছে, তো সিডি এইগুলো নর্মালি এই যে নামগুলো দেওয়া আছে না, এই নামগুলো একটু পপুলার, পরীক্ষাতে এগুলো আসে। ঠিক আছে, সিডি কম্পেনসেটরি অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, সার্ভেন্ট অ্যালাওয়েন্স, এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্স, ঠিক আছে, টিফিন অ্যালাওয়েন্স, এগুলো ফুললি ট্যাক্সেবল। ডিআরএস অ্যালাওয়েন্স। ওকে, নেক্সট অ্যালাওয়েন্স আন্ডার সেকশন 1014(1) এক্ষেত্রে কী বলে দেওয়া আছে? অ্যালাওয়েন্সগুলো তো পাবে, বাট যতটা তুমি অ্যাকচুয়াল খরচা করবে ততটাই তোমার ছাড় হয়ে যাবে। যেমন ট্রাভেল অ্যালাওয়েন্স, ডেইলি অ্যালাওয়েন্স, অ্যাসিস্ট্যান্ট অ্যালাওয়েন্স, ইউনিফর্ম অ্যালাওয়েন্স, কনভেন্স অ্যালাওয়েন্স, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যালাওয়েন্স। নেক্সট আছে অ্যালাওয়েন্সমেন্ট আন্ডার সেকশন 1014(2), যেখানে সরকার থেকে লিমিট বেঁধে দিয়েছে, তুমি তত টাকায় ছাড় পাও যত টাকা সরকার বলে দিয়েছে। তো 1014(2) এর মধ্যে কী কী পড়ছে? চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স, চিলড্রেন হোস্টেল অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স, ট্রাক ড্রাইভার অ্যালাওয়েন্স, ট্রিবল এরিয়া অ্যালাওয়েন্স, স্পেশাল কম্পেনসেটরি অ্যালাওয়েন্স, বর্ডার এরিয়া অ্যালাওয়েন্স। এই 1014(1) আর 14(2)তে কত টাকা করে ছাড় পাবে? ঠিক আছে, নর্মালি 14(1)টা করার দরকার নেই, তার কারণ 14(1)এ তোমাকে বলেই দেবে যে কত টাকা অ্যাকচুয়াল এক্সপেন্সেস করেছে। মেন জানার দরকার 14(2)টা। 14(2)তে কত টাকা ছাড় হবে সেটা অঙ্ক করতে করতে আমরা শিখব। নেক্সট আমরা করেছি রেন্ট ফি অ্যাকোমোডেশন। রেন্ট ফি অ্যাকোমোডেশনের সাথে আমরা কি দেখবো? সবার প্রথমে যে যাকে ঘরটা ভাড়া দেওয়া এসএসসি, সে গভর্নমেন্ট এমপ্লয়ি না নন গভর্নমেন্ট এমপ্লয়ি। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে লাইসেন্স ফি ট্যাক্সেবল হবে, যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে তোমাকে দুটো জিনিস দেখতে হবে, যে বাড়িটা ভাড়া দিচ্ছে সেই বাড়িটা মালিকের নিজস্ব না মালিকের ভাড়া নেওয়া। যদি মালিকের নিজস্ব হয় সেক্ষেত্রে পপুলেশন দেখতে হবে, যদি পপুলেশন 10 লাখের নিচে থাকে বা আপ টু 10 লাখ সেক্ষেত্রে 7.5%, যদি পপুলেশন 10 লাখের বেশি কিন্তু 25 লাখের কম সেক্ষেত্রে 10% অফ স্যালারি, আর যদি পপুলেশন 25 লাখের বেশি হয়ে যায় তাহলে 15% অফ স্যালারি। আর যদি বাড়িটা মালিকের নিজস্ব না হয় সেক্ষেত্রে দুটো জিনিসের মধ্যে যেটা ছোট সেটা ট্যাক্সেবল হবে। আইদার দুটো জিনিস কী কী? অ্যাকচুয়াল রেন্ট পেড আর 15% অফ স্যালারি। এখানে স্যালারি মানে কি? বেসিক প্লাস ডিএ প্লাস অল ট্যাক্সেবল অ্যালাওয়েন্স প্লাস বোনাস প্লাস ফিস প্লাস কমিশন, যদি কোনো ওই বছর কোনো রিটায়ারমেন্ট বেনিফিট কিছু রিসিভ করে থাকে সেগুলো স্যালারির মধ্যে ঢুকে যাবে। আর বাড়ির সাথে সাথে যদি কোনো ফার্নিচার দেয়, ফার্নিচারটা যদি মালিকের নিজস্ব হয় তাহলে 10% যা কস্ট সেই কস্টটা 10% যা কস্ট তার ট্যাক্সেবল হবে। আর যদি বাড়িটা হায়ার চার্জেসের হয় মানে রেন্ট নিয়ে থাকে, মানে বাড়ি বলছি তোমার ফার্নিচারটা, সেক্ষেত্রে ফার্নিচারের যা দাম
তার মানে দাম মানে ওই আর কি ভাড়া নেওয়া, সেই ভাড়াটা ট্যাক্সেবল হবে। মানে নিজস্ব যদি হয় তাহলে 10% ডেপ্রিসিয়েশন, আর যদি ভাড়া নেওয়া থাকে তাহলে যত টাকা ভাড়া পে করছে তত টাকা ট্যাক্সেবল হবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। ওকে, তো তোমাদের নেক্সট ক্লাস হবে স্যাটারডে এই টাইমে যেমন আজকে ছিল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বাই।